আসসালামু আলাইকুম। মাহমুদ আইএলস পিটি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আইএলস বুক 11 ক্যামব্রিজ বুক 11 টেস্ট 2 ফ্যাসেজ 1 নিয়ে আলোচনা করব। তো এই ফ্যাসেজটা হচ্ছে মেরি রোজ নিয়ে। মেরি রোজ একটা জাহাজ যেটা 16 সেঞ্চুরি 16 শতকের এই যে 1535-এ ডুবে গিয়েছিল সাগরের যুদ্ধকালীন সময়ে। তো এটাকে পরবর্তীতে তোলা হয়েছিল। তো এইটা নিয়ে আসলে আলোচনা। তো তাহলে আমরা আলোচনায় ডুব দিই। ওকে, তো তাহলে দেখা যাক কি বলছে। রেজিং দ্য মেরি রোজ, মেরি রোজটাকে উত্তোলন, রেজ মানে তোলা। তো এখানে বলছে যে হাউ এ 16th সেঞ্চুরি ওয়ারশিপ ওয়াজ রিকভার্ড ফ্রম দ্য সিবেট অন 19 জুলাই 1545, অর্থাৎ 1545 সালের 19 জুলাই সিবেডে অর্থাৎ সমুদ্রের যে ইয়াতে সেটা যে ডুবে গিয়েছিল। তো ওইটা পড়েছিল কোথায়? সমুদ্রে পড়েছিল। সিবেট মানে আমরা জানি সমুদ্রের যে পৃষ্ঠ আছে, সমুদ্রের পৃষ্ঠে। তো এটা পড়েছিল। তো এটাকে কীভাবে রিকভার করা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করছে এই ফ্যাসেজটা। তো এখন বলতেছে যে আসলে ডিটেলস বলতেছে যে ইংল্যান্ড অ্যান্ড ফ্রেঞ্চ ফ্লিট ওয়ার এঙ্গেজ ইন এ সি ব্যাটল অফ দ্য কোস্ট অফ সাউদার্ন ইংল্যান্ড ইন দ্য এরিয়া অফ ওয়াটার কল্ড দ্য সলেন্ট বিটুইন ফোর্টসমাউথ অ্যান্ড দ্য আইল অফ উইট। আইল অফ উইট এবং ফোর্টসমাউথ এর মাঝখানে সোলেন্ট নামক একটা জায়গায় ইংল্যান্ড, যেটা হচ্ছে সাউদার্ন ইংল্যান্ড, ইংল্যান্ডের দক্ষিণ কোস্টে। তো ওই জায়গায় কি হয়? যুদ্ধ হয় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। ওই জায়গায় সি ব্যাটল হয়। এখানে বলছে সি ব্যাটল, একটা সামুদ্রিক যুদ্ধ হয় তাদের মধ্যে। এবার বলছে অ্যামং দ্য ইংলিশ ভ্যাসেলস ওয়াজ এ ওয়ারশিপ বাই দ্য নেম অফ মেরি রোজ। তো এগুলো তো নৌযুদ্ধ হয়। তো নৌযুদ্ধের মধ্যে একটা নৌকা ছিল বা যুদ্ধ জাহাজ ছিল, যার নাম ছিল মেরি রোজ। বিল্ড ইন দ্য ফোর্টসমাউথ সাম 35 ইয়ার্স আর্লিয়ার। তো এটা ফোর্টসমাউথে, এটা জায়গার নাম ফোর্টসমাউথ। তো ফোর্টসমাউথে এটা নির্মাণ করা হয়েছিল 35 বছর আগে, অর্থাৎ এই যে এই 1545-এর আরও 35 বছর আগে এটা নির্মাণ করা ছিল। শি হ্যাড এ লং অ্যান্ড সাকসেসফুল ফাইটিং ক্যারিয়ার। তো এই জার্নির এই জাহাজটা, সি মানে এখানে কোনো মেয়ে না, এখানে জাহাজটার কথা বলতেছে। তো এই জাহাজটার হ্যাড মানে ছিল, এটা ফার্স্ট পারফেক্ট ছিল একটা। প্রথম হ্যাডটা হচ্ছে ফার্স্ট পারফেক্টের হ্যাড, দ্বিতীয় হ্যাডটা হচ্ছে হ্যাভ বার্বের থার্ড ফর্ম। ওকে, তো এটার খুব মানে গৌরব ছিল যে এটা ভালো যুদ্ধ করতে পারে এরকম। অ্যান্ড ওয়াজ এ ফেভারিট অফ কিং হেনরি এইট, এবং রাজা হেনরি এইটের খুবই প্রিয় জাহাজ ছিল এটা। অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন টু দ্য শিপ ভেরি। তো জাহাজটা আসলে কি হয়েছিল ওই বিষয়টা আসলে ভেরি করে। ভেরি মানে ভিন্ন ভিন্ন কথা প্রচলিত আছে যে আসলে জাহাজটার কি হয়েছিল, যে এটা ডুবে গিয়েছিল কেন, এই বিষয়টা নিয়ে ভিন্ন ভিন্ন কথা রয়েছে। তো বলছে ওয়াইল উইটনেস, আচ্ছা আমি এটারে আর একটু ইয়ে করে দিই। তো এখানে বলতেছে ওয়াইল উইটনেসেস এগ্রি দ্যাট শি ওয়াজ নট হিট বাই দ্য ফ্রেঞ্চ। তো প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলেন যে ফ্রান্স ফ্লিট কর্তৃক, ফ্রান্স জাহাজ কর্তৃক এটা হিট করা হয়নি। বলছে সাম মেইনটেন দ্যাট শি ওয়াজ আউটডেটেড। অনেকে বলেন যে এটা পুরাতন হয়ে গিয়েছিল। ওভার লেডেন অ্যান্ড সেলিং টু লো, এটা বেশি মানে দুর্বল হয়ে গিয়েছিল এবং এটা স্লো হয়ে গিয়েছিল। হ্যাঁ, পানিতে এটা খুব দ্রুত চলতে পারতো না। আদার দ্য শি ওয়াজ মিস হ্যান্ডলড বাই দ্য আনডিসিপ্লিন ক্রু। বলতেছে ক্রুরা এটা সুন্দর করে পরিচালনা করতে পারে নাই, ফলে এটা ডুবে গিয়েছিল। হোয়াট ইজ আনডিসপিউটেড, এখন বলতেছে এই যে বিভিন্ন ডিসপিউটেড কথাবার্তা আছে। এখন বলতেছে যে জিনিসের মধ্যে কোনো ডিসপিউট নাই, কোনো ধরনের মত পার্থক্য নাই, সবাই যে বিষয়টাই একমত, আনডিসপিউটেড মানে একমত। তো সেটা কি? হলুদ করলে আমার চোখে প্রবলেম শুরু হয়ে যায়, এটা হচ্ছে একটা ঝামেলা বিষয়। ওকে, তো যে আনডিসপিউটেড বিষয় সেটা ছিল কি? ইজ দ্যাট দ্য মেরি রোজ স্যাঙ্ক, মেরি রোজটা ডুবে গিয়েছিল ইন্টু দ্য সোল্যান্ড দ্যাট ডে, সোল্যান্ডে সেদিন ডুবে গিয়েছিল। টেকিং অ্যাটলিস্ট 500 ম্যান উইথ হার, সেটার সাথে 500 মানুষকেও সে ডুবাই ফেলছিল। আফটার দ্য ব্যাটলের পরে অ্যাটেম্পস ওয়ার মেড টু রিকভার দ্য শিপটাকে পুনরায় উঠানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, বাট দিস ফেল, কিন্তু সেগুলো আর সফল হয়নি। এবার দ্বিতীয় প্যারাতে কি বলছে? দ্য মেরি রোজ কেম টু রেস্ট অন দ্য সিবেড, এটা সিবেড বা সমুদ্রের যে পিঠ আছে, সমুদ্রের পৃষ্ঠে সেটা পড়ে রইল। লেইং অন হার স্টারবোর্ড রাইট সাইড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ অ্যাপ্রক্সিমেটলি 60 ডিগ্রি। তো তার যে রাইট সাইড ছিল, রাইট সাইডের উপর একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা পড়েছিল। ওকে, সমুদ্রে দ্য বডি অফ দ্য শিপ, এখন হাল যেটা ছিল মানে যেটা শিপের বডি ছিল,
acted as a trap for the sand and mud carried by Solent current, অর্থাৎ সোলেন্টের যে সোলেন্ট অংশের সমুদ্রের সোলেন্ট এই জায়গার নামে এই জায়গায় যায় যে কারেন্ট ছিল, মানে যে কারেন্ট মানে আমরা জানি স্রোত, এই স্রোত ছিল, এই স্রোত যে সমস্ত মাটি যে সমস্ত বালি ক্যারি করে নিয়ে আসতো ওগুলো দেখা যাচ্ছে কি বডির মধ্যে আটকে যেত, শিপের বডির মধ্যে আটকে যেত, কারণ এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হা করিয়েছে, তো এই জন্য আর কি। অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য স্টারবোর্ড সাইড ফিল্ড র্যাপিডলি, তো স্টারবোর্ড সাইড যেটা ছিল সেটা কি গেছে গা, সেটা ভরি গেছে গা মাটির এগুলো দিয়ে। ওকে, লিভিং দ্য এক্সপোজড পোর্ট লেফট সাইড টু বি এরোডেড বাই মেরিন অর্গানিজম, তো বলতেছে এখন লেফট মানে বাম সাইড যেটা ছিল সেটা এক্সপোজ হয়ে রইল, মানে সেটা উপরের দিকে খোলা পড়ে রইল, এবং মেরিন যে জিনিসগুলো আছে সামুদ্রিক যে সমস্ত জিনিস জীবজন্তু আছে, এবং মেকানিক্যাল ডিগ্রেডেশন, এবং মেকানিক্যাল যে ডিগ্রেডেশন হয় অর্থাৎ যান্ত্রিক যে বিভিন্ন ত্রুটির কারণে যে সমস্ত প্রবলেমগুলো ওই সমস্ত জিনিসগুলো কি হলো, লিভিং দ্য এক্সপোর্ট, তো সেখানে ওইটা খোলা হয়ে পড়ে রইল, এবং সাইড টু বি এরোডেড মেরিন অর্গানিজম অ্যান্ড মেকানিক্যাল ডিগ্রেডেশন। আচ্ছা, এবার আমরা ইরোডেডটা একটু, ইরোডেড শব্দটাকে একটু দেখতে হবে, তো ইরোডেড শব্দটাকে একটু দেখি। ইরোডেড, ইরোডেড মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত, তাহলে এটা ক্ষয় হয়ে যাচ্ছিল, অর্থাৎ মেরিন অর্গানিজমের কারণে ক্ষয় হয়ে যাচ্ছিল। ওকে, আন্ডারলাইন করে দিই, তাহলে এইটা হচ্ছে কথা। বিকজ অফ দ্য ওয়ে দ্য শিপ স্যাং নিয়ারলি অল অফ দ্য স্টারবোর্ড হাফ সার্ভাইভ ইনট্যাক্ট, অর্থাৎ এটা যেভাবে ডুবেছিল, অর্থাৎ ডুবছে তো কাত হয়ে, তো এই কাত হয়ে যে ডুবছে ওই কাত হয়ে ডুবার কারণে অর্ধেক ইনট্যাক্ট রয়ে গেল, এক অংশ মাটির দিয়ে পড়ে গেল আর এক অংশ উপরের দিকে এক্সপোজড হয়ে রইল। ডিউরিং দ্য 17th and 18th century, 1700 এবং 18 শতকে, দ্য ইন্টার সাইড বিকেম কাভার্ড উইথ এ লেয়ার অফ হার্ড গ্রে ক্লে, তো এখানে পুরো সাইডটা পুরো ওই ইয়েটা অর্থাৎ কাভার্ড আপ হয়ে গিয়েছিল ক্লে, ক্লে মানে মাটি দ্বারা, গ্রে মানে ধূসর, ধূসর শক্ত মাটির লেয়ার দিয়ে এটা ভরে গিয়েছিল, উইচ মিনিমাইজড ফার্দার ইরোশন, যেটা মিনিমাইজ কমায় দিয়েছিল, অর্থাৎ এখানে তো সামুদ্রিক বিভিন্ন কারণে এটা ক্ষয় হয়ে যাচ্ছিল, বিভিন্ন কেমিক্যাল ওইটা সেটা এগুলোর কারণে ক্ষয় হয়ে যাচ্ছিল, তো বলতেছে এই যে মাটির লেয়ারের কারণে, এই মাটির লেয়ারের কারণে পরে এটা ক্ষয়প্রাপ্ত হয় না। এবারে দেন অন 16 জুন 1836, অর্থাৎ 1886 সালের 16 জুন, সাম ফিশারম্যান ইন দ্য সোলেন ফাউন্ড দ্যাট দিয়ার ইকুইপমেন্ট ওয়াজ কট অন অ্যান আন্ডার ওয়াটার অবস্ট্রাকশন, তো কিছু ফিশারম্যান মাছ ধরতে গেছে, দেখা যায় তাদের জাল আটকে গেছে কিছু একটা আন্ডার ওয়াটার, মানে পানির নিচে কিছু একটা দিয়ে তাদের জালটা গেছে আটকি, উইচ টার্ন আউট টু বি মেরিরোস, পরে এটা দেখা গেল যে যে জিনিসের সাথে আটকিছে সেটা মূলত হচ্ছে মেরিরোস শিপের সাথে আটকিছে। এবারে ড্রাইভার জন ডিন হ্যাপেন্ড টু বি এক্সপ্লোরিং অ্যানাদার সাঙ্কেন শিপ নিয়ার বাই, তো একজন লোক ছিল ড্রাইভার জন ডিন, তো উনি ওই সময়ে কি করতেছিল, ওই সময় ওই পাশে একটা মানে আর একটা শিপ ডুবে গিয়েছিল, সেটা খোঁজ করতেছিল, ঠিক আছে, এক্সপ্লোর করতেছিল। অ্যান্ড দেন ফিশারম্যান অ্যাপ্রোচ হিম, তো ওই জেলেরা তার কাছে আসলো, আজকে হিম টু ফ্রি দিয়ার গিয়ার, তো তারা বলতেছে যে আমাদের জালটাকে একটু ছাড়াই দেন। ডিন ডাইভ ডাউন, ডিন কি করছে নিচে ডুব দিছে, অ্যান্ড ফাউন্ড দ্য ইকুইপমেন্ট কট অন এ টিম্বার পরে প্রট্রুডিং স্লাইটলি ফ্রম দ্য সিবোর্ড, তো দেখতে যে একটা মানে উপরের দিকে সমুদ্রের পিঠ থেকে উপরের দিকে এরকম একটা টিম্বার অর্থাৎ তক্তার মতো এরকম একটা জিনিস উপরের দিকে আসে, এবং ওইটার সাথে দেখা গেল যে কি আটকে গেছে ইয়াটা আপনার জালটা, জেলেদের জালটা আটকে আছে। এক্সপ্লোরিং ফার্দার, তিনি সামনে আরও এক্সপ্লোর করেন, তিনি আরও চিন্তা করলেন এখানে আর কি কি আছে দেখি। হি আনকভার্ড সেভারাল আদার টিম্বার্স অ্যান্ড ব্রোঞ্জ গান, তিনি একটা ব্রোঞ্জের গান পাইলেন, গান মানে হচ্ছে জানি আমরা এখানে বন্দুক, কামান বলতে পারেন, এবং অন্যান্য যে টিম্বার ছিল সেগুলো পাইলেন। ডিন কন্টিনিউ ডাইভিং অন দ্য সাইড ইন্টারমিডিয়েটলি মানে অনবরত তিনি সেটা কি করতে থাকলেন, তিনি সেটা ওখানে ডুব দিয়ে খোঁজ করতে লাগলেন আনটিল 1840, তো 1840 পর্যন্ত তিনি এভাবে খুঁজেই গেলেন। রিকভারিং সেভারাল মোর গানস, তিনি আরও অনেক গান সেখান থেকে বাইর করলেন, পাইলেন। টু বোস, দুইটা ধনুক পাইলেন। ভেরিয়াস টিম্বার্স, আরও অনেক কাঠ পাইলেন। পার্ট অফ পাম্প অ্যান্ড ভেরিয়াস আদার স্মল ফাইন্ডস, ওই পাম্পানি মেশিন ওগুলো পাইলেন, আরও অনেক কিছু ছোটোখাটো জিনিস পেলেন। এরপরে দ্য মেরিনোজ দেন ফেডেড ইন্টু অবসকিউরিটি ফর অ্যানাদার 100 years, এরপর আবার 100 বছর এটা আবার মানুষের নজর এড়াই গেল, এটা আবার বাস পরে রইল, এখানে আর কেউ অবসকিউরিটি মানে হচ্ছে অন্ধকারে হারায় যাওয়া, অন্ধকারে হারাই গেল, এখানে আর এটা নিয়ে আর কেউ কথাবার্তা বলে না বা ইয়ে করে না,
ও সেটা পড়ে আছে ওইখানে। ওকে, বাট ইন 1965 কিন্তু 1965-তে মিলিটারি হিস্টোরিয়ান অ্যান্ড অ্যামেচার ডাইভার আলেকজান্ডার ম্যাকি, এই যে আরেকজন লোক, ডাইভার মানে যে যারা সমুদ্রে ডুব দিয়ে বিভিন্ন জিনিস খোঁজে টোজে এগুলা, তো এই ম্যাকি এ লোক, হ্যাঁ, তো এই লোক কী করছে, এখানে ইয়ে হয় না, ওকে, তো ইন কনজাংশন উইথ দ্য ব্রিটিশ সাব অ্যাকোয়া ক্লাব, তো ব্রিটিশ সাব অ্যাকোয়া ক্লাবের সাথে কনজাংশন করছে, কনজাংশন মানে কি যৌথভাবে আর কি, কনজাংশন মানে যৌথভাবে, ইনিশিয়েটেড প্রজেক্ট কল সোলেন শিপ, তো একটা প্রজেক্ট তারা লঞ্চ করছে যেটার নাম হচ্ছে সোলেন শিপ। ওকে, while on paper this was a plan to examine a number of known wreck in the Solent, তো এটা আসলে অন পেপার দিস ওয়াজ এ প্ল্যান, এটি ছিল একটা প্ল্যান, টু এক্সামিন মানে পরীক্ষা করার জন্য এ নাম্বার অফ নোন রেক ইন সোলেন্ট, অর্থাৎ আরও যে নোন রেকগুলো আছে, যে ধ্বংসাবশেষগুলো আছে সেগুলো বাহির করার জন্য, সেগুলো খোঁজার জন্য এটা মূলত একটা ছিল, একটা প্ল্যান ছিল আর কি। হোয়াট ম্যাকি রিয়েলি হোপড ফর ওয়াজ টু ফাইন্ড দ্য মেরি রোজ, তো যেখানে ম্যাকি আশাবাদী ছিল যে তিনি মেরি রোজকে সেখানে পাবেন। তো অর্ডিনারি সার্চ টেকনিক প্রুভড আনস্যাটিসফ্যাক্টরি, ওইখানে উনি অর্ডিনারি যে সার্চ মানে খোঁজার যে টেকনিক আছে ওগুলো উনি চালাই গেলেন, দেখলেন যে এটা কাজ হচ্ছে না। সো ম্যাকি এন্টার্ড ইনটু কোলাবোরেশন উইথ হ্যারল্ড ই এডগারটন, তো এরপরে হ্যারল্ড ই এডগারটনের সাথে কি করলো, কোলাবোরেট করলো। কোলাবোরেট মানে কি, কোলাবোরেট মানে যৌথ প্রযোজনা। ওকে, যৌথ প্রযোজনা করলো। প্রফেসর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাট দ্য ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজির যে প্রফেসর তিনি তার সাথে ওনার এই যে এটা হচ্ছে ওনার পরিচয়, যে এডগারটন, এটার পরিচয় চেয়েছে। এরপরে ইন 1967 1967-তে এডগারটনস সাইড স্ক্যান সুন সিস্টেম রিভিলড এ লার্জ unusually shaped object which Mackey believed as the Mary Rose। এরপর 1967-তে এডগারটন সাইড স্ক্যান সুনার সিস্টেম, এটা একটা সিস্টেম আর কি, সাইড সুনার সিস্টেম প্রকাশ করলো, রিভিল্ড বিশাল বড় একটা আনইউজুয়ালি শেপড মানে যে শেপটা আসলে কমন না এরকম একটা অবজেক্ট জিনিস আবিষ্কার করলো, উইচ ম্যাকি বিলিভড ওয়াজ দ্য মেরি রোজ, ম্যাকি বিশ্বাস মনে মনে ভাবলো যে এটা মেরি রোজ মনে হয়। ফার্দার এক্সকাভেশন রেভেলড স্ট্রে পিসেস অফ টিম্বার অ্যান্ড অ্যান আয়রন গান, স্ট্রে মানে বিক্ষিপ্ত, তাহলে বিক্ষিপ্ত যে বিভিন্ন টিম্বার এবং আয়রন গান টান এগুলো এক্সকাভেট মানে খনন করে তারা পাইছে। ওকে, সেখানে তারা পেল। বাট দ্য ক্লাইম্যাক্স টু দ্য অপারেশন কেম, কিন্তু এই মানে ক্লাইম্যাক্সটা মানে সবচেয়ে যখন এক্সাইটিং মোমেন্টটা তখনই আসলো যখন 1971 সালের 5 মে পার্ট অফ দ্য শিপস ফ্রেম ওয়াজ আনকাভার্ড, অর্থাৎ শিপের একটা ফ্রেম কি করা হলো, আনকাভার্ড করা হলো, আবিষ্কার করা হলো। ম্যাকি অ্যান্ড হিজ টিম নাও নিউ ফর সার্টেন মানে নিশ্চিতভাবে তারা বুঝতে পারলো দ্যাট দে হ্যাড ফাউন্ড দ্য রেক, তারা ওই মেরি রোজের যে রেক ধ্বংসাবশেষ আছে সেটা তারা ফাইন্ড আউট করে ফেললো। বাট ওয়ার অ্যাজ ইয়েট আনওয়ার দ্যাট ইট অলসো হাউস এ ট্রেজার ট্রোভ অফ, এই যে দেখেন, বাট ওয়ার অ্যাজ ইয়েট মানে না, মানে মনে রাখবেন ইয়েট শব্দটা যদি আগে চলে আসে তাহলে মনে রাখবেন এটা নেগেটিভ, কিন্তু তারা আনঅ্যাওয়ার না, মানে অ্যাজ ইয়েট আনঅ্যাওয়ার, এখনও তারা কি মানে জানতো না, এই যে জানতো না, দ্যাট ইট ওয়াজ হাউস এ ট্রেজার ট্রুভ অফ বিউটিফুল প্রিজার্ভ আর্টিফ্যাক্ট, অর্থাৎ এইখানে যে আরও অনেক বেশি সম্পদ রয়েছে, অর্থাৎ এখানে তো বিভিন্ন রকমের বহুত কিছু থাকতে পারে একটা জাহাজের মধ্যে, এটা তো ওয়ান কাইন্ড অফ একটা ট্রেজার, একটা ধন, গুপ্ত ধনের মতো, তারা এটা জানতো না। এবার ইন্টারেস্ট ইন দ্য প্রজেক্ট গ্রিউ, এরপরে এই বিষয়টা নিয়ে ইন্টারেস্ট বাড়তে লাগলো। 1979-তে দ্য মেরি রোজ ট্রাস্ট ওয়াজ ফর্ম, মেরি রোজ ডাইরেক্ট একটা ট্রাস্ট ফর্ম করলো তারা উইথ প্রিন্স চার্লসের সাথে, ইটস প্রেসিডেন্ট অ্যান্ড ডক্টর মার্গারেট রুল ইটস আর্কিওলজিক্যাল ডিরেক্টর, তো এর সাথে তারা একটা চার্লসের সাথে এর সাথে একটা তারা ট্রাস্ট গঠন করলো। দ্য ডিসিশন ওয়েদার অর নট টু স্যালভেজ দ্য রেক ওয়াজ নট অ্যান ইজি ওয়ান, তো এখন কথা হচ্ছে এই যে ডিসিশনটা যে আসলে স্যালভেজ দ্য রেক মানে ধ্বংসাবশেষটাকে ওয়াজ নট অ্যান ইজি টাস্ক, এটাকে যে উদ্ধার করা, এই উদ্ধার করার যে বিষয়টা সেটা আসলে খুব একটা ইজি ছিল না। তাহলে স্যালভেজ মানে জাহাজ ও জাহাজের মাল রক্ষা করার কাজ, স্যালভেজ মানে কি জাহাজ বা জাহাজে থাকা জিনিসপত্র রক্ষা করার যে কাজ সেটা, তো সেটা কি ইজি টাস্ক ছিল না।
although an excavation in 1978 এখন 1978 একটা এক্সকাভেশন করা হয়েছে had shown that it might be possible to raise the hull এখন এক্সকাভেশনে বলতেছে যে মেরি রোজের যে হালটা আছে অর্থাৎ যে বডিটা আছে এই বডিটা কি করতে পারবে এই বডিটাকে তোলা যাবে সমুদ্র পৃষ্ঠ থেকে তোলা যাবে এবার দেখা যাক while the original aim was to raise the hull if at all feasible তো যখন বলতেছে অরিজিনাল এইম ছিল যে হালটাকে বডিটাকে তুলবে ইফ অল ইট ফিজিবল মানে যদি সম্ভব হয় একেবারে ফিজিবল মানে আস্তে ধীরে যাতে করে বডিটা কোনো প্রবলেম না হয় ওকে ফিজিবল মানে হচ্ছে খুব নরমভাবে সুন্দরভাবে আস্তেভাবে বা সুচারুভাবে দ্য অপারেশন ওয়াজ নট গিভেন দ্য গো অ্যাহেড আনটিল জানুয়ারি 1982 জানুয়ারির আগ পর্যন্ত এই জিনিসটাকে অপারেশনটা চালানো হয় নাই when all the necessary information was available যখন সবগুলো ইনফরমেশন অ্যাভেলেবল হয়েছে 1982 ছিল তখন গিয়ে এই জিনিসটা লঞ্চ করছে এবার আসেন an important factor is trying to salvage the Mary Rose was that the remaining hull was an open hull তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা সেটা ছিল in trying to salvage the Mary Rose was that the remaining hull was an open shell এটা হচ্ছে একটা ওপেন শেল এটা বুঝে গেল যে এটা ওপেন শেল এখানে কোনো ধরনের কোনো ইয়া নাই যেটা একটা ওপেন জিনিস এবং ওপেন একটা চামড়া যে শেল আছে না প্রত্যেকটা জিনিসের একটা শেল থাকে উপরে যে কাভার থাকে সেটা দিস লেটার অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন বিং টেকেন এরপরে এটার কারণে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া হয়েছে নেমলি টু ক্যারি আউট দ্য লিফটিং অপারেশন ইন 3 ভেরি ডিস্টিংক্ট স্টেজেস তো 3টা স্টেজে এটাকে উঠানোর যে অপারেশন সেটা চালানো হয় দ্য হাল ওয়াজ অ্যাটাচ টু এ লিফটিং ফ্রেম তো হালটাকে কি করা হয় লিফটিং ফ্রেমের সাথে অ্যাটাচ করা হয় বাই এ নেটওয়ার্ক অফ দ্য বোল্টস অ্যান্ড লিফটিং ওয়্যার্স অর্থাৎ এখানে বোল্ট ছিল মানে নাট বল্টু এবং লিফটিং ওয়্যার ছিল ওয়্যার মানে তার তো এই তারের সাথে ওইটার সাথে যুক্ত করা হয় এবং এটার সাথে কানেক্ট করা হয় লিফটিং ফ্রেমের সাথে দ্য প্রবলেম অফ হাল বিং সাক ব্যাক ইনটু ডাউনওয়ার্ডস ইনটু দ্য মাড ওয়াজ ওভারকাম বাই ইউজিং এখন দেখা যাচ্ছে যে এইটা তো আবার নিচের দিকে দাবি যেতে পারে নিচের দিকে হয়তো আবার মাটিতে কি হয়ে যেতে পারে আবার গেঁথে যেতে পারে ডুবে যেতে পারে তো এটার কি করছে ওইটাকে ওভারকাম করা হয়েছে ওইটার যে সম্ভাবনা আছে সে পসিবিলিটিকে ওভারকাম করা হয়েছে কীভাবে ইউজিং 12 হাইড্রোলিক জ্যাকস 12 হাইড্রোলিক জ্যাক দিয়ে এটাকে ওভারকাম করা হয়েছে দিস রেজ ইট এ ফিউ সেন্টিমিটার ওভার এ পিরিয়ড অফ সেভারাল ডেজ কয়েকদিনের ব্যবধানে কয়েক সেন্টিমিটার উপরের দিকে এটা তুলছে অ্যাজ দ্য লিফটিং ফ্রেম রোজ স্লোলি আপ অ্যাট ইজ 4 legs যখন লিফটিং ফ্রেমটা তার 4 লেগে উঠে বসে গেছে এটা নিচে দেখবেন এই যে এখানে দেওয়া আছে এই যে দেখেন এই যে এটা কীভাবে তুলছে এখানে দেওয়া আছে এই যে দেখেন यहाँ आप लोग देखोगे ওকে তো লিফটিং ফ্রেমে যখন এটা হয়ে গেছে তখন এই যে কাণ্ডগুলো ঘটাচ্ছে আচ্ছা 12 হাইড্রোলিক জ্যাক এরপরে দিস রেজ ফিউ সেন্টিমিটার ওভার এ পিরিয়ড অফ সেভারাল ডেজ অ্যাজ দ্য লিফটিং ফ্রেম স্লোড আপ ফর ইট ওয়াজ অনলি ওয়েন দ্য হাল ওয়াজ হ্যাঙ্গিং ফ্রিলি ফ্রম দ্য লিফটিং ফ্রেম তখনই মাত্র যে হালটা ইট ওয়াজ অনলি ওয়েন একমাত্র তখনই দ্য হাল ওয়াজ হ্যাঙ্গিং ফ্রিলি হালটা ফ্রিলি এটা হ্যাং করতে লাগলো অর্থাৎ ঝুলতে লাগলো ফ্রম দ্য লিফটিং ফ্রেম থেকে ক্লিয়ার অফ দ্য সিবেড অ্যান্ড দ্য ক্লিয়ার অফ দ্য সিবেড মানে সিবেড থেকে একদম সম্পূর্ণরূপে এটা আলাদা হয়ে গেল অ্যান্ড দ্য সাকশন ইফেক্ট অফ দ্য সারাউন্ডিং ম্যান এবং ওই যে সাকশন ইফেক্ট অর্থাৎ মাটি দ্বারা এটা যে আবার পুনরায় মাটিতে দেবে যাওয়ার যে ইয়ে ছিল সেই সম্ভাবনার থেকে সে সম্পূর্ণ ক্লিয়ারলি সিবেড থেকে উপরে উঠে গেল দ্যাট দ্য সেলভেজ অপারেশন প্রগ্রেস টু দ্য সেকেন্ড স্টেজ এবার দ্বিতীয় স্টেজ শুরু হয়েছে সেটা কি ইন দিস ইজ দ্য লিফটিং ফ্রেম ওয়াজ ফিক্সড টু এ হুক অ্যাটাচ টু এ ক্রেন এরপরে এই যে লিফটিং ফ্রেমটাকে কি করা হলো বাঁধা হলো ফিক্স মানে বাঁধা হলো একটা হুকের সাথে হুক মানে আমরা জানি আংটার সাথে অ্যাটাচ টু এ ক্রেন ওই যে হুকটা বাঁধা ছিল ক্রেনের সাথে অ্যান্ড দ্য হাল ওয়াজ লিফটেড কমপ্লিটলি ক্লিয়ার অফ দ্য সিবেড এবং এবার সম্পূর্ণ ক্লিয়ারলি সিবেড থেকে এটাকে তোলা হলো অ্যান্ড ট্রান্সফার্ড আন্ডার ওয়াটার ইন্টু লিফটিং ক্র্যাডল এবং এটাকে পানির নিচে যে লিফটিং ক্র্যাডল ছিল লিফটিং ক্র্যাডলের মধ্যে লিফটিং ক্র্যাডল মানে আমরা জানি ক্র্যাডল মানে দোলনা তো লিফটিং ক্র্যাডল এটাকে ট্রান্সফার করা হলো এখন হোয়াট ইজ লিফটিং ক্র্যাডল এই যে দেখেন লিফটিং ক্র্যাডলটা আমি দেখাচ্ছি এখানে আপনারা এই যে দেখেন লিফটিং ক্র্যাডল এই যে এটা হচ্ছে লিফটিং ক্র্যাডল বুঝছেন এই লিফটিং ক্র্যাডলের মধ্যে এরপর তোলা হলো প্রথমে এখানে দেখেন এখানে কিছু নেই এগুলো হচ্ছে মাড এই যে এখানে এটা হচ্ছে হাল অফ শিপস এইটা হচ্ছে হাল অফ শিপস মানে শিপের বডি এগুলো কি এগুলো হচ্ছে লেগস এই যে এগুলো হচ্ছে লেগস এইটা কি এগুলো হচ্ছে প্রিভেন্ট হাল বিং সাকড ইনটু দ্য মাড এবার ড্যাশ এটা তাহলে এগুলো কোশ্চেন আসবে
তো এটাকে তোলা হলে যে লিফটিং ক্রেন, এই যে ক্রেন, এটা এই যে ক্রেন লেখা আছে ক্রেন, এরপর ক্রেনের হুকের সাথে এরপরে এটারে বান্ধা হলো, বুঝছেন? এটারে প্রথমে এটা করছে, এটারে বান্ধা হলো, এটা রাখছে, ওকে। এবার এটা কি, এটা হচ্ছে আপনার ইউজ অ্যাজ এক্সট্রা, তো এটারে এক্সট্রা কি ইউজ করা হয়েছে, লিফটিং ক্রেন, বুঝছেন? সহজ জিনিস একদম, ভেরি ভেরি সিম্পল। তাহলে লিফটিং এজ এ লিফটিং ক্র্যাডল। এবার দিস রিকোয়েস্ট পিসেস পজিশনিং টু লোক এট দ্য লেগস ইনটু দ্য স্টেপিং গাইডস। তো এটা বলতেছে যে এটার জন্য খুবই প্রিসাইজ পজিশনিং, খুব প্রিসাইজ পজিশনিং দরকার ছিল, লোক এট দ্য লেগস ইনটু দ্য স্টেপিং গাইডস অফ দ্য লিফটিং ক্র্যাডল। এবার দেখেন দ্য লিফটিং ক্র্যাডল ওয়াজ ডিজাইন টু ফিট দ্য হাল ইউজিং আর্কিওলজিক্যাল সার্ভে ড্রাউনিং। আচ্ছা, এগুলো আমরা পরে পড়তে পারবো, কারণ এখানে কোশ্চেন আছে, তো আমরা এগুলো পরে পড়তে পারবো, তখনই বুঝতে পারবো। এখন পুদা বলে লেংদি হয়ে যাবে ভিডিওগুলো। তো কোশ্চেন 1 থেকে 4 নাম্বার আমরা দেখি, ট্রু ফলস নট গিভেন। তো এখানে প্রথম নাম্বার, দেয়ার ইজ এ সাম ডাউট অ্যাবাউট হোয়াট কজ দ্য মেরি রোজ টু সাঙ্ক। এখানে বলতে মেরি রোজটা কেন ডুবে গিয়েছিল এটার জন্য ডাউট আছে এখানে। দেয়ার ইজ সাম ডাউট অ্যাবাউট হোয়াট কজ মেরি রোজ টু সাঙ্ক। মেরি রোজটা কেন যে ডুবে গিয়েছিল এটার একটা ডাউট রয়েছে। তো এই কথাটা কি সত্য কিনা আমরা যদি একটু লক্ষ্য করি, তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখব যে এখানে দেখেন যে এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট অফ হোয়াট হ্যাপেন টু দ্য শিপ ভেরি, এই যে দেখেন কি কারণে যে শিপটা ডুবে গিয়েছিল এটা ভিন্ন। তার মানে এখানে ডাউট আছে, ভিন্ন মানে কি, ভিন্ন হওয়ার কারণ কি, ডাউটের কারণ একজন এটা একজন এটা একজন এটা। ওয়াইল্ড উইটনেস, কেউ বলে যে এটারে আঘাত করছে ডাইরেক্ট ফ্রান্স ফ্লিটে, আবার কেউ বলে যে না এটা পুরানো হয়ে গেছিল, আবার কেউ বলে যে এখানে ম্যানেজ করতে জানা নাই। তো অনেকগুলো কথা আছে। তাহলে আমরা প্রথম আনসার পাই গেলাম যে এটা ট্রু। কেন? কারণ এখানে বলছে যে দেয়ার ইজ সাম ডাউট অ্যাবাউট হোয়াট কজ দ্য মেরি রোজ টু সিঙ্ক। ডাউট রয়েছে, কি কারণে মেরি রোজটা ডুবে গেল এটা ডাউট রয়েছে, ওকে। দ্য মেরি রোজ ওয়াজ দ্য অনলি শিপ টু সিঙ্ক ইন দ্য ব্যাটল অফ 19 জুলাই 1545। যে মেরি রোজটা একমাত্র জাহাজ ছিল যেটা 19 জুলাই 1945 ডুবে গিয়েছিল। তাহলে এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? তাহলে এইবার এখানে দেখেন, বাট ইন ফোর্টসমাউথ এবার দেখেন এত 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 মেরি রোজ, এই যে দেখেন among the English vessels was a ship by name of Mary Rose। ইংলিশ ভেসেলগুলোর মধ্যে একটা ভেসেল ছিল, নাম ছিল মেরি রোজ। মেরি রোজ, ওকে। তার মানে এখানে একমাত্র শিপ ছিল না, আর অনেক শিপ সেখানে ছিল, বুঝাছে? তারপর দ্য মেরি রোজ দ্য অনলি শিপ টু সিঙ্ক ইন দ্য ব্যাটল অফ দ্য জুলাই 1945। এবার দেখেন মোস্ট অফ ওয়ান সাইড অফ দ্য মেরি রোজ লে আনড্যামেজ আন্ডার দ্য সি। অর্থাৎ সিতে, সমুদ্রে আনড্যামেজ হয়ে একটা অংশ পড়েছিল, ওয়ান সাইড পড়েছিল। তাহলে এই কথাটা কি ঠিক কিনা আমরা দেখব। তাহলে এখানে দেখা যাক যে ক্যারেট স্টোন কারেন্ট দ্য শিপফিল্ড র্যাপিডলি এক্সপোজ পার্ট সাইড ইরোডেড মেরিন অর্গানিজম বাই মেকানিজম ডিগ্রেডেশন। এবার দেখেন বিকজ অফ দ্য ওয়ে দ্য শিপ স্যাঙ্ক নিয়ারলি অল অফ দ্য স্টারবোর্ড হাফ সার্ভাইভ ইনটেক্ট। এই যে মানে জাহাজটা এমনভাবে পড়ছিল, ডুবছিল যে এক অংশ ছিল কাইথই, মানে মাটির নিচে গেছে, আর এক অংশ উপরের দিকে হা করেছিল। তার মানে এটা পুরোটা ইনটেক্ট ছিল, এখানে বলছে ইনটেক্ট ছিল। তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু। মোস্ট অফ দ্য সাইড অফ দ্য মেরি রোজ আনড্যামেজ আন্ডার দ্য ট্রি। এবার আলেকজান্ডার ম্যাকি নিউ দ্যাট দ্য রেক উড কন্টেইন মেনি ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল অবজেক্ট। আলেকজান্ডার ম্যাকি জানতো যে রেক যেটা ছিল, ধ্বংসাবশেষ ছিল, এটা উড কন্টেইন, এটা কন্টেইন করবে মেনি ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল অবজেক্ট, মানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিছু অবজেক্ট, সেটা কি করবে, সে এটার মধ্যে আছে। তো এখন এখানে আসেন আমরা এটা পাবো কিনা দেখি। ও আলেকজান্ডার ম্যাকি, তাহলে আমরা আলেকজান্ডার ম্যাকির কাছে চলে এসে যে আলেকজান্ডার ম্যাকি কনজাকশন অফ দ্য ব্রিটিশ ইনিশিয়েটেড কল শিপ। এরপরে একটা পেপার যেটা ছিল, মানে ওইখানে আরও কি কি ধ্বংসাবশেষ এগুলো এক্সামিন করবে প্রফেসর। এরপরে ম্যাকি ওয়াজ দ্য মেরি, এরপরে ফার্দার রিভিলড স্টে এই যে দেখেন ম্যাকি অ্যান্ড হিজ টিম নিউ ফর সার্টেন, এই যে বাট ওয়ার অ্যাজ ইয়েট আনঅ্যাওয়ার দ্যাট ইট অলসো হাউজেস এ ট্রেজার ট্রুপ অফ বিউটিফুলি প্রিজার্ভড আর্টিফ্যাক্ট। যে এইটার মধ্যে যে গুপ্তধন লুকাই আছে এটা তারা জানতো না। এই যে বাট ওয়ার অ্যাজ ইয়েট আনঅ্যাওয়ার, তারা কি ছিল, তখনও আনঅ্যাওয়ার ছিল, তখনও সচেতন ছিল না, বলতে পারবে না। তাহলে যে কথাটা যে এইখানে যে বললো যে তারা সচেতন ছিল, বলতে পারবো, জানতো যে আলেকজান্ডার ম্যাকি নিউ দ্যাট
দ্য রেক উড কন্টেন মেনি ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল অবজেক্ট, এই কথাটা মিথ্যা, ওখানে বলছে জানতো না। এবার 5 থেকে 8-এ চলে এসে আমরা রাইট দ্য কারেক্ট লেটার এ থেকে জি ইন বক্সেস 5 to 8 অন ইউর আনসার শিট। এবার দেখেন 5 নাম্বার, এ সার্চ ফর দ্য মেরি রোজ ওয়াজ লঞ্চ, অর্থাৎ মেরি রোজের জন্য যে সার্চ শুরু হয়েছিল সেটা শুরু হয়েছিল কত সালে? তাহলে আমরা সালগুলো যদি এখানে উপরে দেখি, সার্চ কত সালে শুরু হয়েছিল, ইন্টারমিডিয়েট আনটিল, এখানে বলছে ডিন কন্টিনিউ করছে ডাইভিং, সে জানতো না এখানে মেরি রোস্টোজ আছে। এবারে কি বলছে, বাট ইনিশিয়াল আছে মিলিটারি হিস্টোরিয়ান অ্যামেচুর ইন দ্য কনজাকশন উইথ ব্রিটিশ ইনিশিয়েটেড দ্য প্রজেক্ট কল্ড সোলেনশিপ, অর্থাৎ সোলেনশিপ নামক এটা তারা শুরু করছিল। তার মানে এখানে আমরা পেয়ে গেলাম যে কত সালে তারা এটা শুরু করছিল, যে দ্য মেরি রোজ সোলেন ফেডেড ইন্টু অবস্কিউরিটি ফর 100 years, বাট 1965 সালে মিলিটারি হিস্টোরিয়ান আলেকজান্ডার ম্যাকি কি করলো, ইন দ্য কনজাংশন উইথ দ্য ব্রিটিশ ইনিশিয়েটেড এ প্রজেক্ট কল্ড সোলেনশিপ। আচ্ছা, এটা আমরা দেখি সোলেনশিপ নামে একটা প্রজেক্ট শুরু করছে। আচ্ছা, ওইখানে বলছে খোঁজা শুরু হয়েছিল। আচ্ছা, আমরা নিচে দেখি, প্রফেসর ইঞ্জিনিয়ার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট ইন সাইড সোনার রিভিলড এ লার্জ আনইউজুয়ালি শেপড অবজেক্ট হুইচ মেক ইউ মেরুজ। আচ্ছা, ফার্দার এক্সকাভেশন রিভিলড এস্ট্রে স্পিসিস but climax to the iron when 1971 part of the ship's frame uncovered. Mackie team is knew that the frame certain that they had found the wreck, but was yet unaware it was a house's treasure of beauty. Acha, interest in grew in 1947. The Mary Rose Trust was formed with the Prince Charles, its president and archaeological director. The direction whether not salvage the wreck was not easy one, although the excavation in 1978 had shown that it might be the possible rise hull. A wild organism aims to raise the hull if the operation was not given go ahead until January 1982। তার মানে আমরা এখানে যদি লক্ষ্য করি যে অপারেশনটা ওয়াজ নট গিভেন টু গো অ্যাহেড আনটিল জানুয়ারি 1982, অর্থাৎ অপারেশন শুরু হয়েছিল, এখানে বলছে অপারেশন শুরু হয়েছিল 1982-তে। এখন এখানে কোশ্চেন কি বলছে আমরা আর একটু দেখতে হবে যে কোশ্চেনটা হোয়াট ডাজ দ্য কোশ্চেন সে। তাহলে এ সার্চ ফর মেরি রোজ ওয়াজ লঞ্চড, মেরি রোজ খোঁজাটা শুরু হয়েছিল কত সালে? তাহলে শুরু হয়েছিল এখানে আমরা যতটুকু ওইখানে বলছে ফরমেশন হয়েছে একটা ইয়া, আর এখানে বলছে আপনার গঠন শুরু হয়েছিল কত 1982-তে। তার মানে 1982-তে এটা মেরি রোজের ইয়েটা শুরু হয়েছিল। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1982, তার মানে 5-এ হবে যে 1982, 5-এ হবে 1982। ওকে, এরপরে দেখা যাক, এরপর হচ্ছে ওয়ান পারসনস এক্সপ্লোরেশন অফ দ্য মেরি রোজ সাইট স্টপ, অর্থাৎ একজন মানুষের মেরি রোজের যে ইয়াটা মেরি রোজ খোঁজার এক্সপ্লোরেশনের যে ইয়াটা ছিল সাইটটা, সেটা স্টপ হয়ে গিয়েছিল। একজন মানুষই খুঁজছিল মেরি রোজ, সেটা হচ্ছে উপরে, যে একজন মানুষই খুঁজছিল, মানে সে এক্সপ্লোর করতেছিল ওইখানে ওই জায়গাটায়। তাহলে এখানে দেখেন যে এই যে ডিন জো হ্যাপেন টু বি, ওই যে বলতেছিল সে ওইখানে জেলেরা দেখে যে কিছু একটা সাথে আটকে গেছিলো, তো আটকে যাওয়ার পরে তারা ডাকে, এর পরে এটা ডুব দেওয়ার পরে কিছু পাওয়ার পরে সে ওইখানে 1840 পর্যন্ত সে ওইখানে ডাইভিং করতে থাকলো। তার মানে আমরা পেয়ে গেলাম 1840 পর্যন্ত। তো 1840 পর্যন্ত সে সেখানে ডাইভিং করলো, মানে খুঁজলো। তাহলে একজন মানুষের যে মেরি রোজকে, সেটা হচ্ছে 1840, মেরি রোজকে যে ইয়ে করা সেটা হচ্ছে 1840। তার মানে আমরা 1840 পাবো বিতে। অতএব আমাদের আনসার হবে 6-এর বি। ওকে, এরপরে 7-এর, ইট ওয়াজ এগ্রিড দ্যাট দ্য হাল অফ দ্য মেরি রোজ শুড বি রেজ, অর্থাৎ এগ্রি করা হলো যে হালটাকে উঠানো হবে। তাহলে এগ্রি দ্যাট হাল শুড বি রেজ, তাহলে 1878 দ্যাট শোন দ্যাট মাইট বি পসিবল টু রেজ দ্য হাল। এই যে 1878-এ although an excavation in 1878 shown that it might be possible to raise the hull, okay, with aim to raise the hull if it feasible operation was not given go ahead। আচ্ছা, 1800 মানে হালটাকে তোলা হবে, এটা ছিল 1882। তাহলে আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, যে আমাদের এই জায়গাটা হচ্ছে একটু ভুলে গেল, যে এটা 1882 হবে না, এটা হবে এইটা হবে 1882। এটা হবে 1882, আর এটা তাহলে কি হবে আমরা বাইর করবো ইনশাল্লাহ।
আচ্ছা, এরপর আমরা দেখি দ্য সাইট অফ দ্য মেরি রোজ ওয়াজ ফাউন্ড বাই চান্স। মেরি রোজের যে সাইটটি সেটা বাই চান্স পাওয়া হয়েছিল। কত সালে বাই চান্স পাওয়া হয়েছিল? তাহলে এটা তো আমরা জানি বাই চান্স, জেলেরা ওইখানে ইয়ে করতেছিল, বাই চান্সে তারা এটা পাই গেল। তাহলে সেটা কত? সেটা হচ্ছে এই যে জুন 1836 সাম ফিশারম্যান, 1836 সালে বাই চান্স এটা পাওয়া গেছিলো। তাহলে 1836-এ বাই চান্স এটা পাওয়া গেছিলো। তো 1836-এ কতটা আছে? 1836 আছে আপনার 1836 সাল এ। তাহলে 1836 সাল এ হলে এখানে বাই চান্স পাওয়া গেছিল। তাহলে 1836 ওমা কি উঠলো 1836। ওকে, এবার আসেন তাহলে এটা কি? এ সার্চ ফর দ্য মেরি রোজ ওয়াজ লঞ্চ। মেরি রোজ খুঁজে বের করার জন্য একটা সার্চ লঞ্চ করা হলো। তাহলে এটা কত? এটা দ্য মেরি রোজ ফেডেড ইন্টু অবস্কিউরিটি ফর অ্যানাদার ইয়ার, বাট 1965 মিলিটারি হিস্ট্রি অ্যামেচুর আলেকজান্ডার ম্যাকি কনজাংশন উইথ দ্য ব্রিটিশ সাব ক্লাব ইনিশিয়েটেড প্রজেক্ট কল স্টুডেন্টশিপ। তাহলে এটা হবে আমাদের ইয়া, বাকি অন্যগুলো না। এই যে এখানে বলতেছে বাট দ্য ক্লাইম্যাক্স টু বি হ্যাপেন ওয়েন 1971 সালে পার্ট অফ দ্য শিপস ফ্রেম ওয়াজ আনকাভার্ড, ম্যাকি অ্যান্ড হিজ টিম নোন ফর সার্টেন দ্যাট দে ওয়ার ফ্রেক। আচ্ছা, তাহলে এখানে এই 1965 হচ্ছে আমাদের, 1965 হচ্ছে আমাদের এ। তাহলে 1965 হচ্ছে আমাদের এ। তাহলে এ হচ্ছে 1965, 1965 হচ্ছে আমাদের এ। তাহলে হয়ে গেল। আচ্ছা, 1965টি কি? আমি তো ইয়া না দিয়ে উল্টাপাল্টা না দিলাম। 1965টি কি? 1965 হচ্ছে সি। তাহলে 1965 দিতে হবে সি। এবার বি হচ্ছে এটা। এবারে 1982, তো 1982টা কি? 1982 হচ্ছে জি। তাহলে আমরা জি দিলাম, 1982 জি। এরপরে 1836 হচ্ছে এ, অতএব দিলাম এ। অতএব তাহলে গেল। এবার 8 নাম্বার গেল। এবার 9 থেকে আমরা 13 পর্যন্ত দেখবো যে মেরি রোজটাকে কীভাবে উঠানো হয়েছিল। তো দেখেন 9 নাম্বার, ড্যাশ অ্যাটাচ টু হাল বাই ওয়্যার, অর্থাৎ ওয়্যার দিয়ে অ্যাটাচ করা হলো টু হাল, হালকে টু হাল বাই ওয়্যার, ওয়্যারের সাথে, ওয়্যার দিয়ে হালকে অ্যাটাচ করা হলো। কিসের সাথে অ্যাটাচ করা হলো? আমাদের এখানের মধ্যে রয়েছে যে আমরা যদি এখানে দেখি যে এ অ্যাটাচ টু এ, সরি এই যে এখান থেকে আমাদের মনে হয় শুরু, যে মেরি রোজ, যে এখান থেকে আমরা এখন দেখে ফেলবো যে অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ট্রাইং টু সালভেজ দ্য মেরি রোজ ওয়াজ দ্যাট রিমেনিং ওয়াজ অ্যান ওপেন শেল, দিস লেট ইন ইম্পর্টেন্ট ডিসিশন টেকেন, নেমলি তো কীভাবে তোলা হবে এটা ইয়ে করছিল। তো বলছে দ্য হাল ওয়াজ অ্যাটাচ টু এ লিফটিং ফ্রেম। তাহলে এখানে হবে কি? লিফটিং ফ্রেম, বুঝে আসছে? তাহলে দ্য হাল ওয়াজ অ্যাটাচ টু এ লিফটিং ফ্রেম বাই এ নেটওয়ার্ক অফ বোল্টস অ্যান্ড লিফটিং ওয়্যার্স। লিফটিং ওয়্যার এবং বোল্ট দিয়ে, নাট বোল্ট দিয়ে আর লিফটিং ওয়্যার দিয়ে হালটাকে, অর্থাৎ জাহাজের যে দেওয়া আছে সেটাকে লিফটিং ফ্রেমের সাথে কি করা হলো? অ্যাটাচ করা হলো। তাহলে আমাদের এখানে আনসার হবে, 13 নম্বর হচ্ছে লিফটিং ফ্রেম। ওকে, তাহলে লিফটিং ফ্রেম আমরা এখানে লিখবো আর কি, লিফটিং ফ্রেমের সাথে অ্যাটাচ করা হলো। তাহলে এই যে লিফটিং ফ্রেম, এটা হচ্ছে এই যে লিফটিং ফ্রেম, লিফটিং ফ্রেমের সাথে এটাকে অ্যাটাচ করা হলো। ওকে, এই লিফটিং, এই যে এগুলো হচ্ছে ওয়্যার, এই ওয়্যারের সাথে এই যে লিফটিং ফ্রেম, এই ওয়্যার, এই হালটাকে প্রথমে ওয়্যার দিয়ে এবং লিফটিং ফ্রেম দিয়ে ফ্রেমের সাথে অ্যাটাচ করা হলো, দ্য হাল অফ দ্য শিপ। ওকে, এগুলো হচ্ছে কি? লেগস। ওকে, এরপরে এটা গেল। তাহলে 9 নম্বর গেল। 10 নম্বর খুঁজি। এই যে 10 নম্বর, ড্যাশ বি প্রিভেন্টেড হাল বিং সাক ইনটু মাড। তাহলে টু প্রিভেন্ট মানে প্রিভেন্ট করতে, মানে বাধা দিতে, হালকে বাধা দিতে, বিং সাক ইনটু মাড, মাটিতে, এই হালটা যেন মাটিতে আবার গেঁথে না যায়, এই গেঁথে না যায়, এই জন্য এটাকে বাধা দিতে কি করা হলো? কি করা হলো? তাহলে এখানে আমরা দেখাচ্ছি, এখানে ইয়ে দেখাচ্ছে, এটা কি? তাহলে এটা আমরা একটু করে লক্ষ্য করি কি হলো এখানে। তাহলে এখানে দেখি লিফটিং বাই এ নেটওয়ার্ক অফ বোল্ট লিফটিং ওয়্যার্স, দ্য প্রবলেম অফ হাল বিং সাক ব্যাক ডাউন ইনটু দ্য মাড ওয়াজ ওভারকাম। এটাকে ওভারকাম করা হলো, ওই যে ওভারকাম মানে প্রিভেন্ট করা হলো বাই ইউজিং 12 হাইড্রোলিক জ্যাকস। তাহলে এখানে কি বলবো? হাইড্রোলিক জ্যাকস। তাহলে বিং তাহলে এখানে হবে হাইড্রোলিক জ্যাকস। ওকে, তাহলে আপনি হাইড্রোলিক জ্যাকস দিবেন। তাহলে এখানে আমাদের হবে এই যে হাইড্রোলিক জ্যাকস টু প্রিভেন্টস, এখানে 2 ওয়ার্ড এই যে বলছে স্টেজ 1 and 2, মানে আপনি নো মোর দেন 2 ওয়ার্ড, দুইটার বেশি আপনি নিতে পারবেন না। তো হাইড্রোলিক জ্যাকস এখানে 2 ওয়ার্ডই আছে। তাহলে আমরা এখানে হাইড্রোলিক জ্যাক
10 নম্বর একটা হাইড্রোলিক জ্যাক। তাহলে এটা হয়ে গেলে এবার প্রথম স্টেজ শেষ। এবার দ্বিতীয় স্টেজে কি বলছে? দ্বিতীয় স্টেজে বলছে এই ক্রেনের সাথে এটার হুকের সাথে এটা করছে, এখন এটার উপরে তোলা হলো হাল অফ দ্য শেপস লেগস এটা। তো এখানে কি কোনো কোশ্চেন আছে 10? না, এখানে কোনো কোশ্চেন না। তো এটার উপরে তুলেছি। এবার 13 নম্বর আসেন। এখানে বলছে লেগস আর প্লেসড ইনটু, এখন লেগগুলোকে প্লেস করা হয়েছে। লেগস হাল অফ শিপস হুক, এরপরে এই লেগস এটা। এখন এই লেগগুলোকে প্লেস করা হয়েছে কোথায়? এখানে লেগস আর প্লেস ইনটু, লেগগুলোকে কোথায় প্লেস করা হয়েছে? এইখানে প্লেস করা হয়েছে। এইখানে এটা কি তাহলে বার করেন। তাহলে যদি আমরা লেগগুলোকে বাইর করি যে লেগগুলো প্লেসড ইনটু, ওকে, তাহলে এইখানে কি পাইলাম আমরা? হাইড্রোলিক জ্যাক পাইলাম। দিস রাইজড a few centimeter over a period of several times as the lifting crane rose slowly up to 4 legs. আচ্ছা, এটা গেল। It was the only when the hull was hanging freely, lifting frame clear of seabed and suction effect of the surrounding mud that salvage operation proposed to second stage. এবারে দ্বিতীয় নম্বর স্টেজে গেল। In this stage the lifting frame was fixed to a hook, এবারে attached to a crane, ক্রেনের সাথে অ্যাটাচ করে হুকের সাথে লাগাইলো, and the hull was lifting completely clear of the seabed and transferred underward into the lifting cradle. এবারে এটাকে লিফটিং ক্র্যাডলে ট্রান্সফার করা হলো। This required precise positioning to locate the legs into the stabbing guide. তার মানে স্ট্যাবিং গাইডের মধ্যে ইনটু দ্য স্ট্যাবিং গাইড অফ দ্য লিফটিং ক্র্যাডল। লিফটিং ক্র্যাডলের স্টেবিং যে গাইড ছিল ওই স্টেবিং গাইডের মধ্যে বলছে এখানে যে দিস রিকোয়ার্ড প্রিসাইজ পজিশনিং টু লোকেট দ্য লেগস ইনটু, লেগগুলোর ভিতরে যাবে কিসের ভিতরে? স্ট্যাবিং গাইডের ভিতরে যাবে অফ দ্য লিফটিং ক্র্যাডল। লিফটিং ক্র্যাডলের যে স্টেবিং গাইড আছে সেটার ভিতরে ঢুকবে এটা। তাহলে এখানে কি বলবেন? এখানে বলবেন স্টেবিং গাইড, যে এই যে এটা যে লেগস আর প্লেসড ইনটু স্টেবিং গাইড, এগুলো হচ্ছে স্টেবিং গাইড। তাহলে স্টেবিং গাইডের মধ্যে এটাকে রাখা হলো। ওকে, এবার 13 নাম্বার ইউজড অ্যাজ এক্সট্রা। তাহলে এক্সট্রা এটা হচ্ছে 13। এবার হচ্ছে হাল ইজ লোয়ার্ড ইনটু, হালটাকে রাখা হলো, লোয়ার্ড করা হলো, রাখা হলো কিসের মধ্যে? এই যে হাল, এই হালটাকে লোয়ার্ড ইনটু রাখা হলো কিসের মধ্যে? হাল ইজ লোয়ার্ড ইনটু, তাহলে আমরা এখানে দেখি যে লোয়ার্ড ইনটু কিসের মধ্যে লোয়ার্ড করা হলো। তাহলে স্টেবিং দ্য লিফটিং ক্র্যাডল ওয়াজ ডিজাইন টু ফিট দ্য হাল ইউজিং আর্কিওলজিক্যাল সার্ভে ড্রয়িং, ওকে, অ্যান্ড ওয়াজ লিফটিং উইথ ইয়ারব্যাগস টু প্রোভাইড এডিশন। তাহলে দ্য লিফটিং ক্র্যাডল ওয়াজ ডিজাইন টু ফিট দ্য হাল ইউজিং আর্কিওলজিক্যাল সার্ভে ড্রয়িং অ্যান্ড ওয়াজ ফিটেড উইথ ইয়ারব্যাগস। তার মানে এখানে এই যে ইয়ারব্যাগস এটা হতে পারে, ইয়ারব্যাগের মধ্যে ফিট, তার সাথে ব্যাগ ফিট করা হলো টু প্রোভাইড এডিশনাল কশনিং ফর হালস ডেলিকেট টিম্বার ফ্রেমওয়ার্ক, যাতে করে অর্থাৎ হালের যে টিম্বারের ফ্রেমওয়ার্ক আছে সেটা অনেক বেশি নরবর হয়ে গেছে, অনেক বেশি লুজ হয়ে গেছে, এটা যেন নষ্ট না হয়ে যায়। তাহলে এখন আমরা মিলাতে পারি কিনা দেখি। তাহলে এখন এখানে বলছে যে হাল ইজ লোয়ার্ড ইনটু কি? লোয়ার্ড ইনটু, তাহলে এখানে ইয়া হবে এই যে আপনার ইয়ারব্যাগ, যে এই দেখেন লিফটিং ক্র্যাডল ওয়াজ ডিজাইন টু ফিট দ্য হাল ইউজিং আর্কিওলজিক্যাল ড্রয়িং অ্যান্ড ওয়াজ ফিটেড উইথ ইয়ারব্যাগ। তাহলে এটা ইয়ারব্যাগের সাথে ফিট করা হলো টু প্রোভাইড এডিশনাল কশনিং ফর হালস ডিজাইন টিম্বার ফ্রেমওয়ার্ক। দ্য থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ ওয়াজ টু লিফট দ্য ইন্টারিয়র স্ট্রাকচার ইনটু দ্য ইয়ার, by which time the hull was also supported from below. Finally 11 নম্বর। তাহলে এবার ইয়া কি হবে? 13 নম্বর কি হবে? তাহলে used an extra as extra use, তাহলে এক্সট্রা ব্যবহার করা হয়েছে। তাহলে এক্সট্রা কি ব্যবহার করা হয়েছে? এক্সট্রা ব্যবহার করা হয়েছে as was fitted with airbag to provide additional। তো এডিশনাল কশনিং মানে কি? এক্সট্রা কশনিং। তাহলে এক্সট্রা কশনিং মূলত এখানে ইয়ারব্যাগ। তাহলে এখানে আনসার আমাদের একটু ভুল হয়ে গেল, যে এখানে হবে যে এক্সট্রা কশনিং মানে কশনিং মানে সতর্কতা। তাহলে এইখানে হবে 13 নম্বর হচ্ছে ইয়ারব্যাগ। আর হাল ইজ লোয়ার্ড ইনটু, হালটাকে কিসে রাখা হয়েছে? এই যে এইখানে রাখা হয়েছে। তো এটা কি? এটা হচ্ছে মূলত আমাদের এখানে ভুল হয়ে গেছে, যে ইয়ারব্যাগের মধ্যে এই যে এইখানে লিফটিং ক্র্যাডল যেটা আছে সেটা হবে, এবারে ট্রান্সফার আন্ডার ইনটু দ্য লিফটিং ক্র্যাডল। তাহলে এই লিফটিং ক্র্যাডলের মধ্যে এটাকে রাখা হয়েছে। তাহলে আমাদের নাম্বার হবে 12 নম্বর হবে হাল ইজ লোয়ার্ড ইনটু লিফটিং ক্র্যাডল। এই যে এই লিফটিং ক্র্যাডলের মধ্যে রাখা হইলো, এরপরে ইয়ারব্যাগটাকে এক্সট্রা লাগানো হইলো। এবার এগুলো হচ্ছে কি? স্টেবিং কি জানি বললো এখানে, স্টেবিং কি? স্টেবিং গাইডস, ওকে, লোকেটেড ইনটু দ্য স্টেবিং গাইডস। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাসেজ 1। তো আল্লাহর রহমতে আমরা ফ্যাসেজ 1টা পড়ে ফেললাম মাত্র 39 মিনিটের ভিতরে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।